হাতিল প্রেজেন্টস টিভিএস ইনসাইট অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আবদুল্লাহ। আমরা আজ কথা বলবো ডলারের ঊর্ধ্বমুখী মূল্যের কারণে দেশের মূল্যস্ফীতিতে কি প্রভাব পড়ছে বা এটা কি আসলে উস্কে দিবে কিনা। আপনারা জানেন যে খুব সম্প্রতি ডলারের দর, বিশেষ করে রেমিটেন্স থেকে যে ডলার বাংলাদেশ পায়, সেই ডলারের দর প্রতি ডলারে প্রায় 5 টাকা পর্যন্ত বেড়ে গেছে, শতকরা হিসাবে যেটি 3.5 থেকে 4.5% পর্যন্ত। এতে আমদানি খরচ বৃদ্ধির আশঙ্কা আছে এবং এইটি ম্যানেজ করতে গিয়ে এখন বাজারে এক ধরনের সার্বিকভাবেই ডলারের ঊর্ধ্বমুখী দরের প্রবণতা দেখা দিচ্ছে। কি কারণে ডলারের দাম বাড়লো বা তার প্রভাব কি, এইসব নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএস এর স্টাফ করেসপন্ডেন্ট তন্ময় মোদক। আমরা তার কাছ থেকে শুনবো যে আসলে কেন এমন হচ্ছে বা সামনের দিনগুলো ডলারের দর কেমন থাকতে পারে। তন্ময় মোদক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে আজকের স্টোরি, আপনি বলছেন যে ডলারের দর বেড়ে যাওয়ার কারণে আমাদের মূল্যস্ফীতিতে এক ধরনের চাপ তৈরি হচ্ছে, সেটা সামনের দিনগুলোতে কেমন হতে পারে সেইগুলো নিয়েও আপনার স্টোরিতে আলোচনা রয়েছে। আসলে মানে ডলারের দর কেন বাড়লো এবং সামনে আসলে মূল্যস্ফীতিতে এই দরের প্রভাব কেমন হতে পারে? প্রথমে ধন্যবাদ আব্দুল্লাহ ভাই আমাকে শোতে আমন্ত্রণের জন্য। তো ডলারের দর নিয়ে কিন্তু আমরা বেশ কয়েকদিন ধরেই কিন্তু টানা রিপোর্ট করে যাচ্ছি। এর অন্যতম কারণ ছিল যে আসলে ডলারের মার্কেটে যে একটা স্থিতিশীলতা ছিল গত 3-4 মাস ধরে, সেই স্থিতিশীল অবস্থা কিন্তু এখন নেই। কারণ প্রতিদিনই আমরা দেখছি 70 পয়সা, 80 পয়সা, ইভেন 1 টাকা করে ডলারের দর বেড়ে যাচ্ছে। তো সাধারণ পর্যায়ে একদিনে 1 টাকা ডলারের দর বেড়ে যাওয়া এটা কিন্তু স্বাভাবিক কোনো অবস্থা না। তো আমরা প্রথমে বোঝার চেষ্টা করছিলাম যে কেন আসলে এই যে আনইউজুয়াল রাইজ, যেহেতু এটা নর্মাল না, আনইউজুয়াল রাইজটা আসলে কেন। তো আমরা সেক্টরের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের অ্যাজ ইউজুয়াল যেটা বলেছেন যে আমাদের এই ডিমান্ড একটু বেড়েছে। কারণ হলো যে বিপিসির এলসি, আমাদের যে পেট্রোলিয়াম আমদানির যে এলসি, সেই এলসিগুলো কিন্তু আগে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো খুলতো, সেগুলো এখন কিন্তু ঘুরে ফিরে বেসরকারি যে ব্যাংকগুলো সেগুলোর কাছে চলে আসছে আর কি। তো এইখানে একটা বেসরকারি ব্যাংকগুলোতে একটা ডলার ডিমান্ড তৈরি হয়েছে নতুন। এবং রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো ছিল, এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কিন্তু প্রচুর ইম্পোর্ট পেমেন্টের প্রেশার আছে। আগে তারা এলসি খুলে রেখেছিল, এখন যেহেতু ডিসেম্বর মাস, তো ডিসেম্বর মাসে কিন্তু সাধারণতই ডলারের উপর একটু চাপ থাকে, কারণ ওই সময় পেমেন্ট শিডিউলগুলো ম্যাচিউর হয়। সো এই কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে আসলে ডলারের চাহিদা আছে। এবং আমরা যদি রেমিটেন্সের চিত্রটা দেখি, দেখবো যে আসলে 2 বিলিয়ন বা 2.5 বিলিয়ন যে আমরা যে রেমিটেন্স পাচ্ছি এখন প্রতি মাসে, তার 50%ই কিন্তু আসলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো নিয়ে যাচ্ছে। তো এই সব পরিপ্রেক্ষিতে এখানে নতুন আরেকটা সেগমেন্ট যুক্ত হয়েছে, সেটা হলো যে আসলে আমাদের যারা বিভিন্ন বড় বড় এক্সচেঞ্জ হাউসগুলো আছে, তারা আসলে ব্যাংকগুলোর কাছে সাধারণত নিলাম করে ডলার বিক্রি করে। তো এই নিলামটা এখন একটু অস্বাভাবিক পর্যায়ে চলে যাচ্ছে আর কি। ডলারের ডিমান্ডটা ব্যাংকগুলো এমনভাবে তাদের কাছে পিচ করছে, তারা আসলে রেটটা বাড়ায় দিলেও ব্যাংক আর ওই দ্বিমত করছে না আর কি, নিয়ে নিচ্ছে। সো আপনি একজন বিক্রেতা যখন যে দাম চাইবে ওই দামই যখন পাবে, তখন সে কিন্তু পরের দিন আর একটু বেটার প্রাইস সে কোট করবে, তারপরের দিন আরেকটু বেটার প্রাইস কোট করবে। সো ডলার মার্কেটও কিন্তু এই জিনিসটা হচ্ছে। তো আমরা এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলেছি, এমনকি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গেও আমাদের এই বিষয়ে কথা হয়েছে যে আসলে ডলারের বাজারটা আসলে এরকম কেন হলো। তো উনি বলছেন যে আসলে কিছু কি বলবো অভিজ্ঞতা কম অভিজ্ঞতা সম্পন্ন কিছু ট্রেডার, হ্যাঁ, যারা কিনা আসলে নেগোসিয়েশন করতে জানে না এক্সচেঞ্জ হাউসগুলোর সঙ্গে, তারা আসলে ডলারের দামটাকে বাড়ায় দিচ্ছে। তো উনি একটা ইনসিডেন্ট আমাকে বললেন যে এরকম যে আমরা এরকমও দেখেছি, একই দিনে একটা ব্যাংক রেমিটেন্সের ডলার কিনেছে 123 টাকা করে, ওই দিনই কিছুক্ষণ পরে 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে ওই ব্যাংকই ডলার কিনেছে রেমিটেন্সের 127 টাকা। তো ওনার বক্তব্য হলো একদিনের মধ্যে রেমিটেন্সের ডলারে 4 টাকা পার্থক্য কিভাবে হয়, সেটা 20 পয়সা, 25 পয়সা, 50 পয়সা হতে পারে, কিন্তু একদিনে 4 টাকা পার্থক্য রেমিটেন্সের ডলারে আমাদের মার্কেট বা আমাদের ডিমান্ড বা সাপ্লাই তো এইরকম কোনো শখ আসে নাই যে আমার একদিনে 4 টাকা বেড়ে আসলে ডলারটা নিতে হবে। সো এই বিষয়ে উনি কনসার্ন। এই যে আপনি বলছেন যে গভর্নর ব্যাপারটা জানেন এবং উনি এইগুলো খেয়াল করেছেন, ব্যাংকগুলো তাদের মিসম্যানেজমেন্ট বলেন বা অদক্ষতা বলেন, যে কোনো কারণেই হোক তারা বেশি দর দিয়ে ডলার নিচ্ছে, অথবা আপনি বলছেন যে ডলারের বিক্রেতারা যে দর কোট করছে ব্যাংকগুলো সেখানে আর দর কষাকষি কিছু করছে না। এই বিষয়ে ব্যাংকগুলোর সাথে কি বাংলাদেশ ব্যাংক কোনো কথা বলছে যে আপনারা কেন এই পরিস্থিতির মধ্যে যাচ্ছেন, আপনাদের এটা করা উচিত? অ্যাজ এ রেগুলেটর হিসাবে বাজারে একটা স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার জন্য তাদের তো কিছু কথা এখানে বলতে হবে, অথবা তারা কৌশলগত সহযোগিতা যেটা বলে সেটাও তো নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংকের করা উচিত। তো সেই রকম কোনো উদ্যোগ আপনি দেখছেন বাংলাদেশ ব্যাংকের? নতুন গভর্নর যিনি আমাদের বর্তমানে বাংলাদেশ ব্যাংকে আছেন, ডক্টর আহসানিস মনসুর স্যার,
তো উনার বক্তব্য হলো যে আমাদের যে এক্সচেঞ্জ রেটটা, এই এক্সচেঞ্জ রেটে আসলে রেগুলেটরি যে কর্তৃপক্ষ বা বাংলাদেশ ব্যাংক যেটাই আমরা বলছি না কেন, তাদের আসলে খুব বেশি ইন্টারভেনশনের দরকার নাই। মার্কেটকে মার্কেটের মতো করে চলতে দেওয়া উচিত, এবং ডলারের যে রেটটা সেটা আসলে মার্কেটের ডিমান্ড এবং সাপ্লাইয়ের বেসিসে নির্ধারণ হওয়া উচিত। তো সেই জায়গা থেকে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক আগে যে ইন্টারভেনশনগুলো করতো, ব্যাংকগুলোকে ফোন করে বলতো যে আপনারা এত ধরেন 118 টাকা 119 টাকা এই রেটের বেশি দিবেন না, দিলে পরে পানিশমেন্ট দিব। মানে এই যে একটা ভীতিকর অবস্থা বাংলাদেশ ব্যাংক একটা সময় তৈরি করে রেখেছিল বিগত সরকারের আমলে, সেই জিনিসটা কিন্তু এখন নাই। এখন কিন্তু ব্যাংকগুলো এরকম রেগুলার ফোন পাচ্ছে না, বা ফোন দিয়ে বলা হচ্ছে না যে কেন আপনি এত বেশি রেট দিয়ে নিচ্ছেন। তো তারা এখন মোটামুটি একটা ফ্রি ফ্লোট জায়গার মধ্যে আছে। ব্যাংকগুলো চাইলেই তাদের ইচ্ছা মতো ডলার রেট কোট করে ডলার কিনতে পারছে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের কথা হলো যে হ্যাঁ, আমি ফ্রি ফ্লোট করে দিয়েছি, আমি আপনাকে বলেছি যে আপনার চাহিদা এবং যোগান অনুযায়ী যে দামটা আসে আপনি ওই দামে কিনেন। তো এটার মানে কি এই দাঁড়ায় যে আপনি 3 টাকা 4 টাকা মার্কেট থেকে বেশি দিয়ে আপনি ডলার কিনে নেবেন এবং এন্টার মার্কেটকে অস্থিতিশীল করে ফেলবেন? তো আপনাকে ফ্রি ফ্লোট করে দিয়েছে, তার মানে এই না যে আপনি মার্কেটকে অস্থিতিশীল করে ফেলবেন। তো এই ধরনের পজিশন যেহেতু এখন চলে আসছে, কেন্দ্রীয় ব্যাংক আসলে একটু মানে অবজারভেশন বাড়িয়ে দিয়েছে, এবং যে কোনো ধরনের, যেমন গভর্নর আমাদের বললেন যে কোনো ধরনের আনইউজুয়াল ট্রানজেকশন যেটা কিনা মার্কেটের সঙ্গে সঙ্গতিপূর্ণ না, এই ধরনের ট্রানজেকশনগুলোকে কেন্দ্রীয় ব্যাংক মনিটর করা শুরু করেছে। এবং আমার মনে হয় যে আসলে কেন্দ্রীয় ব্যাংক যদি যেহেতু এই জায়গাতে মানে এত মানে এই মনিটরিংটা কি উদ্দেশ্যে, যে আসলে ওই ব্যাংকগুলো যাতে বাজারের সাথে খাপ খাইয়ে চলতে পারে, ওদের দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে, নাকি মানে বাংলাদেশ ব্যাংকের কাছে সন্দেহ আছে যে এই দরটা যে মানে ট্রেজারার করছেন বা যে ব্যাংকার করছেন তার কোনো ইল মোটিভ আছে, এরকম কি মনে করছেন? কেন্দ্রীয় ব্যাংক আসলে ইল মোটিভের বিষয়টা তো সরাসরি বলে না। তো আমরা যেটা মানে শুনতে পাচ্ছি যে আনএডুকেটেড ট্রেডার, বা বলতে পারি আমরা কিছুটা অদক্ষ ট্রেডার, হ্যাঁ, ওনারা এই কাজটা করছেন। এখন ইল মোটিভ আছে কিনা সেটা তো আসলে অনেক বেশি আসলে তদন্তের বিষয়, এটা তো আসলে হুট করে বলা কঠিন না। তবে ডলার মার্কেটে সাধারণত এই ধরনের ইল মোটিভ বিষয়টা এরকম আমার কাছে এখনো মনে হয়নি আর কি, বা কেন্দ্রীয় ব্যাংকের কোনো তদন্তেও আমরা এরকম পাইনি যে আসলে ইল মোটিভ। বিষয়টা হলো যে আসলে একটা টেন্ডেন্সি আর কি, প্রত্যেকটা ট্রেজারি অফিসিয়াল যারা থাকে বা প্রত্যেকটা ব্যাংকে যারা ট্রেজারি দেখেন, তাদের একটা টার্গেট থাকে যে আমি আমার ব্যাংকের প্রফিটটাকে বাড়ায় নিব। এটা তার পারফরমেন্সেরও বিষয় থাকে বা ব্যাংকেরও ওভারঅল পারফরমেন্সের বিষয় থাকে। সো প্রফিটটা সে কিভাবে বাড়াবে, সে যত বেশি এলসি খুলতে পারবে তত বেশি সে কমিশন পাবে, তত বেশি তার ডলার প্রতি লাভ হবে। হ্যাঁ, সো এই জায়গাটার কারণে আসলে তারা অ্যাগ্রেসিভ ভাবে ডলারটা নিচ্ছে না আর কি এখন। এই যে সাম্প্রতিক সময়ে যে ডলারের দাম প্রতি ডলারে 4 থেকে 5 টাকা পর্যন্ত বাড়লো, এতে কি বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো হিসেব আছে যে আমাদের আমদানি খরচ আসলে কতটা বাড়ছে? এই ধরনের কোনো হিসাব সাধারণত বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো ধরনের স্যাম্পলিং করা যে এই বাড়তি দরে ব্যাংকগুলো ডলার কিনে যারা পাওনাদার তাদেরকে পে করছে, তো সেই ক্ষেত্রে আসলে বাড়তি কি পরিমাণ ব্যয় আমাদের হচ্ছে? বাংলাদেশ থেকে তো ফাইনালি এই টাকাটা আবার ফিরে যাচ্ছে। আমরা বিদেশ থেকে যেরকম রেমিটারদেরকে টাকা দিয়ে ডলারটা নিয়ে আসছি, আবার আমাদের ইম্পোর্ট পেমেন্টের জন্য তো আবার এই ডলারটা দিতেই হচ্ছে। তাহলে এই ডলারটা তো যাচ্ছে, তাহলে বাড়তি টাকা কি পরিমাণ যাচ্ছে বা পণ্যের উপরে খরচ কি পরিমাণে হচ্ছে? কোনো স্যাম্পলিং কি এই সময় হয়েছে কিনা? প্রথমে যদি আমি বলি যে আসলে আমরা যেহেতু দেখছি ডলারের প্রাইস অলমোস্ট 4.5% বেড়ে গিয়েছে, তার মানে আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি যে ইম্পোর্ট কস্ট আমার 4.5% ইন ডলার টার্মস বেড়ে গিয়েছে, মানে টাকার টার্মসে আর কি। টাকা আমার 4.5% বেশি খরচ হচ্ছে। সো এইটার রিফ্লেকশনটা তো অবশ্যই আমার যে ইম্পোর্টেড গুডস যেগুলো কিনা আমরা কনজিউম করছি, আমরা যারা ভোক্তারা কনজিউম করছি, সেখানে এটা তো মানে পড়বে না, এটা তো পুরো ইম্পোর্ট পেমেন্টের ক্ষেত্রে পুরোটা ধরা যাবে কি না সেটাও তো একটা মানে ধরেন হিসাবের ব্যাপার। হিসাবে এই কারণে যে আপনি বলছিলেন যে রেমিটেন্স থেকে 2.5 বিলিয়ন বা 2 বিলিয়ন ডলার মতো প্রতি মাসে পাওয়া যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা তো আমাদের যে ইম্পোর্ট পেমেন্ট করি সেটা নিশ্চয়ই ডাবল বা তারও একটু বেশি হতে পারে। আমাদের এক্সপোর্ট প্রসিড আসে বা আমাদের অন্যান্য যে সমস্ত উপায় থেকে আমাদের বৈদেশিক মুদ্রা আসে, সেগুলোর দর কি এরকম বেড়েছে? আচ্ছা, এখন এটার জন্য আসলে ইম্পোর্ট সেটেলমেন্ট যেটা আপনি বলছিলেন, তো এই বিষয়টা আমি একটু আসতেছিলাম। তো যাই হোক, তো ইম্পোর্ট সেটেলমেন্টের যে ডলার রেটটা, এটা আসলে নির্ভর করে হলো গিয়ে রেমিটেন্সের ডলারের উপর। কারণ আমার এক্সপোর্ট প্রসিডের ডলার কিন্তু 118 থেকে 119 টাকার মধ্যেই থাকে, এর মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে দীর্ঘদিন ধরে, এটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি। তো তার মানে আমার ইম্পোর্ট সেটেলমেন্টের ডলার রেটটা চেঞ্জ হবে আসলে আমার রেমিটেন্সের ডলার রেটটা কেমন মুভমেন্ট করছে আর কি। সো দুইটাকে অ্যাভারেজ করে আসলে মানে যারা ব্যাংকাররা আছেন তারা হলো গিয়ে এই
প্রাইসিংটা ঠিক করেন যে আমার আসলে ডলার সেলিং রেটটা কেমন হবে। তবে অধিকাংশ ক্ষেত্রে আমরা এখন দেখছি এরকম যে আসলে বিভিন্ন ট্রেডাররা এসে বসে থাকেন যে আমার আসলে $2 মিলিয়ন দরকার, আপনি একটু ম্যানেজ করে দেন, ব্যাংকগুলোকে বলছে। তো ব্যাংকগুলো এক্সচেঞ্জ হাউসকে ফোন দিচ্ছে, ভাই আমার $2 মিলিয়ন রেমিটেন্স দেন। তো $2 মিলিয়ন রেমিটেন্সের এত প্রাইস, ধরেন 127 টাকা 70 পয়সা প্রাইস, যেটা আমরা দেখলাম আর কি রিসেন্ট। তো এই প্রাইস যদি হয় তাহলে এই যিনি কিনে ইম্পোর্টার তাকে অবশ্যই 128 টাকা দিতে হবে, মানে 30 পয়সা ব্যাংক হয়তো তার প্রফিট রাখবে, মানে পার ডলারে বা তার একটু বেশি রাখবে। সো মানে রেমিটেন্সের প্রাইসটা যখনই কিনে বেড়ে যায় এর ইমিডিয়েট ইম্প্যাক্টটা আসলে ইম্পোর্টের মধ্যে চলে আসে আর কি। এটা যেমন একটা বিষয়। দ্বিতীয়ত, গভর্নর যখন আমাদের সঙ্গে কথা বলছিলেন তখন কিন্তু উনি একটা ভাইটাল একটা বিষয় আমাদের সঙ্গে আলাপ করেছেন। উনি বলছিলেন যে এক্সপোর্টার যে ডলারটা দিচ্ছে সেইটাও তো ডলার, রেমিটার যে ডলারটা দিচ্ছে সেটাও ডলার। তো রেমিটেন্সের ডলার কেন আমি 127 টাকা 70 পয়সা দিব, আবার এক্সপোর্টারের ডলার কেন আমি 118 টাকা 119 টাকা দিব? দুইটাই তো ডলার। তো দুইটার মধ্যে একটা সামঞ্জস্য থাকা উচিত। উনি বিষয়টাকে অনৈতিক বলে আসলে কোরআন কোন উনি আমাদের বলেছেন যে বিষয়টা আসলে অনৈতিক, যে এক্সপোর্টারকে আমি একটা রেট দিলাম, রেমিটারকে একটা রেট দিলাম, তাহলে রেমিটারকে আমি উপকৃত করছি, ঠিক আছে, আমার প্রবাসী যারা ভাই আছেন বিদেশে পরিশ্রম করে টাকা পাঠাচ্ছেন তারা যেমন আসলে বেশি রেট পাওয়ার দাবি রাখেন, একই সঙ্গে যারা কিনে এক্সপোর্ট আমার করছেন, আমার এক্সপোর্ট প্রসিড দেশে নিয়ে আসছেন, তারাও তো আমার দেশে ডলার নিয়ে আসছেন। সো তাদেরকে মানে কোনো ধরনের মানে ইসের মধ্যে আমরা ফেলছি কিনা, মানে ভুক্তভোগী তাদেরকে তৈরি করছে কিনা, সেটার বিষয়ে উনি আসলে কথা বলেছেন আর কি আমাদের সঙ্গে। তন্ময়, আপনার কাছে আমার শেষ কোশ্চেন সংক্ষেপে শুনতে চাই, সেটা হচ্ছে যে এই যে ডলার বাজার আপনি শুরুর দিকে বলছিলেন যে হঠাৎ করেই বেড়ে গেছে, আমরা আসলে ডলার বাজারে অনেক দিন ধরে অস্থিতিশীলতা দেখেছি। আপনি বলছিলেন গত 4 মাস ধরে একটা স্থিতিশীলতার মধ্যে দিয়ে যাচ্ছিল এই বাজারটি, প্রায় একটা নির্দিষ্ট দরের মধ্যেই ছিল, হঠাৎ করে এটা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আপনার কথা হয়েছে বা গভর্নর সহ আরও অন্যান্য ব্যাংকার বা এই মার্কেটে যারা বড় হচ্ছে স্টেক হোল্ডার, তাদের সবার সাথে আপনি আলোচনা করেছেন। সামনের দিনগুলোতে ডলার বাজার কেমন থাকতে পারে বলে আপনি ধারণা পেয়েছেন? এটা আসলে এখনই বলা কঠিন যে আসলে ডলার বাজারটা কোন দিকে যাবে। তবে আমরা যেটা দেখছি যে যেহেতু গভর্নর মহোদয় উনি আমাদের বলেছেন বা উনি সেন্ট্রাল ব্যাংকের যারা কর্মকর্তা মানে এটাকে স্থিতিশীল পর্যায়ে যে 4 মাস ছিল এই পর্যায়ে রাখার জন্য বাংলাদেশ ব্যাংক কি কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে কিনা? আচ্ছা, প্রথমত হলো আমাদের ডলার কিন্তু মানে আমাদের যে এক্সচেঞ্জ রেট, ডলার টাকা এক্সচেঞ্জ রেট, এটা কিন্তু অনেক দিন ধরে আসলে ডেভেলপ করে রাখা হয়েছিল। অর্থাৎ আমার চাহিদা এবং যোগান অনুযায়ী ডলারের যে দামটা হওয়া উচিত ছিল সেই দামটা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে চাপিয়ে রেখেছিলাম। সো এখন যে চাপটা তৈরি হয়েছে এক্সচেঞ্জ রেট মার্কেটে, তো ডলারের দামটা ধীরে ধীরে একটু বাড়তির দিকে যেতে পারে, কারণ জানুয়ারি মাসেও কিন্তু আমার পেমেন্টের শিডিউল আছে বেশ কিছু, এবং তখনও কিন্তু ডলারের ডিমান্ড আমার থাকবে। তো সামনের দিনগুলো তো ডলারের দামে এই ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকতে পারে। কিন্তু আবার এখানে আরেকটা বিষয় আছে, সেই ঊর্ধ্বমুখী প্রবণতা যে 4-5 দিন বা 7 দিন বা 15 দিনের মধ্যে 5 টাকা বেড়ে যাবে এরকম হয়তো হবে না আর কি। একটা গ্রাজুয়াল ইনক্রিজের মধ্যে দিয়ে থাকবে, এবং এর মাধ্যমে আসলে যেহেতু মার্কেট বেসড ইকোনমির দিকে আমরা যাচ্ছি, এইভাবে আসলে একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট তৈরি হবে। কিন্তু যে আমরা স্টিপার একটা রাইজ দেখলাম, এই ধরনের রাইজ আমরা সামনে হয়তো নাও দেখতে পারি যদি কেন্দ্রীয় ব্যাংক আসলে পদক্ষেপ নেয়। এবং আমরা যতদূর জানি কেন্দ্রীয় ব্যাংক আসলে মার্কেটটাকে নিয়ে কাজ করা শুরু করেছে এবং খুব সিরিয়াসলি তারা মার্কেটটাকে দেখছে আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ ধরে শুনছিলাম হাতিল প্রেজেন্টস টিভিএস ইনসাইটস। আপনারা শুনলেন তন্ময়ের কাছ থেকে যে ডলারের বাজারের পরিস্থিতি কি। আসলে মূল্যস্ফীতি কিন্তু সাধারণ মানুষের জন্য একটা বিরাট বোঝা বা এক ধরনের চাপ। সাধারণ মানুষগুলোর নিয়মিত জীবনযাপনের পণ্যের দাম বেড়ে গেলে তাদের আয় যদি বৃদ্ধি না পায় তাহলে অনেক ক্ষেত্রে তাদের খরচ কমিয়ে জীবনযাপন করতে হয়। তাতে শিক্ষা, স্বাস্থ্যের মতন গুরুত্বপূর্ণ অনেক বিষয় মানুষের জীবন থেকে প্রায় মানে কি বলা যেতে পারে যে এটা ঠিক যতটা তাদের দরকার তার ঠিক মতো তারা সেই চাহিদা অনুযায়ী নিতে পারে না। আমরা দেখছি যে দেশে দেশে মূল্যস্ফীতি কমে আসছে, পণ্য মূল্য কমছে। বাংলাদেশে কিন্তু সেই চিত্র দেখা যাচ্ছে না, বাংলাদেশের চিত্রটা একটু ভিন্ন। আমরা চাই না যে কোনো ধরনের অব্যবস্থাপনা বা অদক্ষতার কারণে মূল্যস্ফীতি বৃদ্ধি পাক। আমরা চাইবো যে যেখানে যে ধরনের ব্যবস্থাপনা দরকার, যেখানে যে ধরনের দক্ষতা দরকার, সেটি নিশ্চিত করে সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্যোগ নেবে, আমাদের সাধারণ মানুষের মধ্যে যাতে স্বস্তি ফিরে আসে। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।